ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আমার লার্ন শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ নিয়ে এসেছি দর্শন সাজেশন, ইংরাজি, বাংলা এবং পদার্থবিদ্যার 5 মার্কের সাজেশন দেওয়া হয়েছে। আজকে এসেছি দর্শনের 4 মার্কের সাজেশন নিয়ে। দর্শনের এটাই সাজেশান, এটাই লাস্ট মিনিট সাজেশান। 2 নাম্বার 1 নাম্বার এগুলো বেরোবে না, আমি দেবো না। ওগুলো তোমরাই পড়বে, তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে। আজকে বড় প্রশ্নের 4 মার্কের সাজেশান দর্শন। আজকের সাজেশানটি আমাদের রেডি করে দিয়েছেন আমাদের বিশিষ্ট দর্শন স্যার, আমাদের শিক্ষক, দর্শন মানে ফিলোসফি এক্সপার্ট রবি কর্মকার স্যার। আমাদের চ্যানেলের তরফ থেকে রবি কর্মকার স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ সাজেশানটি তৈরি করে দেওয়ার জন্য। তোমরা সাজেশানটি মন দিয়ে পড়বে, প্রত্যেকটি প্রশ্ন রেডি করবে, কম করেই প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তৈরি করতে পারলে তোমাদের পরীক্ষায় কমন আসার চান্স 1001%। সেটা পরীক্ষার পরে যখন আমি কোয়েশ্চেন মেলাবো তখনই বুঝতে পারবে এবং তোমরা পরীক্ষার হলেই বুঝতে পারবে। তো দর্শনের বড় প্রশ্নের 4 মার্কের সাজেশান, একটাও বাদ দেওয়া যাবে না, সব রেডি করবে। অবরোহ অংশের সাজেশান, তোমার 2টো অংশ আছে, অবরোহ আরোহ। অবরোহ অংশের সাজেশান, যেখান থেকে বড় প্রশ্ন আসে বচন। শুরু করছি বেশি না কথা বাড়িয়ে, বচন অংশের সাজেশান। 1 দাগের প্রশ্ন, বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। বচন ও বচনাকারের পার্থক্য লেখো। 2 দাগের 2টো প্রশ্ন আছে। 2 দাগের 1 প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? 2 এর প্রশ্ন, দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো বা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। 3 দাগের সাজেশান মানে 3 দাগের প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। 4টি নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যদি এক্সট্রা করে রাখতে চাও তাহলে এই প্রশ্নটা করে রাখতে পারো। নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ যুক্তিবিজ্ঞান সম্মত বচনে রূপান্তর করো এবং কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা লেখো। তিমি স্তন্যপায়ী, সাধু, ব্যবসায়ী আছে, যারা প্রশংসা করে তারা সকলেই বন্ধু নয়, একমাত্র শান্তিকামী মানুষেরাই সাম্যবাদী। এইগুলোই গুরুত্বপূর্ণ, এক্সট্রা না হলেও তোমরা এগুলো করে রাখবে। এরপর আসবো পরের চ্যাপ্টার, অমাধ্যম অনুমান। 1 দাগের প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? একটি উদাহরণ, একে কি প্রকৃত বিবর্তন বলা যায়? আবর্তনের সংজ্ঞা দাও, আবর্তনের নিয়ম লেখো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? 2 দাগের প্রশ্ন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। 3 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের বিবর্তন ও আবর্তন করো। দেখে নেবো কি কি দিয়েছে। 3টে দেওয়া আছে, 20% ভারতীয় অশিক্ষিত, কেবলমাত্র ছাত্ররাই সৎ, আর কোনো কিছু একই সঙ্গে কঠিন ও তরল হয় না। এইগুলো করবে। এখানে একটা ইম্পর্ট্যান্ট নোটিস, এছাড়াও আরও উদাহরণ তোমরা প্র্যাকটিস করবে, কারণ উদাহরণের কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। যদি কারো ভবিষ্যৎবাণী বলে এই উদাহরণ করো, এর থেকেই কমন পাবে, তাহলে আমি বলবো তাদের ধারণায় বড়সড় কোনো গলদ আছে। আসছি নিরপেক্ষ ন্যায় অংশের সাজেশানে। 1 দাগের, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। 1 দাগের, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, নিরপেক্ষ ন্যায় আর অবৈধ পক্ষ দোষ, এই 4টে। এই প্রশ্নটা এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের স্যার জানিয়েছেন। 2 দাগের,
নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। এক দাগের প্রশ্ন, মানে ওরই আন্ডারে এইগুলোর বিচার করতে হবে, যেগুলো হচ্ছে এক দাগে সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু হয়। 2 দাগের প্রশ্ন, যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। এগুলো আদর্শ আকারে পরিণত করে তাকে মূর্তি ও সংস্থান হিসেবে উল্লেখ করতে বলেছে এবং বৈধতা বিচার করতে বলেছে। আবারও একটা বিধিসম্মত সতর্কীকরণ। উদাহরণ তোমরা এই দুটো দিয়েছি, দুটোই নয়, তোমাদের গৃহশিক্ষক, স্কুলের শিক্ষক, এছাড়া আরও অন্যান্য যেখান থেকে পাবে সেগুলো প্র্যাকটিস করো। অনেক উদাহরণ হয়। উদাহরণের ভবিষ্যৎবাণী করা যায় না, প্রশ্নের করা যায়। যেমন বিজ্ঞান বিভাগে অঙ্কের কোনো সাজেশন করা যায় না। এবার আসছি পরের টপিক, অর্থাৎ পরের পাঠে, আরোহ পাঠে। আরোহ, আগেরটা হলো অবরোহ, এবার এটা আরোহ। আরোহে প্রথম যেটা 4 নাম্বার আসে মিলের পরীক্ষামূলক পদ্ধতি অংশ থেকে। 1 দাগের মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো। কি কি হিসেবে ব্যাখ্যা করবে? এই যে 4টে টপিক দিয়েছে, এই 4টে টপিকের বেসিসেই তোমাদের পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধার 2 পয়েন্ট, অসুবিধার 2 পয়েন্ট। 1+2+1+2+2। মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2, অসুবিধা 2। কোনো অসুবিধা হয়ে থাকলে আমাকে কমেন্টে জানিও। 2 দাগের হার্দিক বানানটা একটু ভুল আছে, ড হবে না, দ হবে। হার্দিক যখন ভারতীয় দলে উপস্থিত থাকেন তখনই ভারত জয়লাভ করে, কিন্তু যখন তিনি ভারতীয় দলে অনুপস্থিত থাকেন তখন ভারত পরাজিত হয়। অতএব হার্দিকের উপস্থিতি ভারতের জয়ের কারণ। যুক্তিটির ক্ষেত্রে মিলের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই পয়েন্টের বেসিসে তোমাদের ব্যাখ্যা করতে হবে। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা 2, অসুবিধা 2। 1+2+1+2+2। বলে রাখি, হার্দিক দিয়েছি মানে হার্দিকটাই আসল নয়। এটা আমাদের স্যার একটা কোয়েশ্চেন বানানোর জন্য একটা ক্রিকেটারের নাম বেছে নিয়েছেন। তুমি এখানে লিখতে পারো ধোনি, কোহলি, হ্যাঁ বর্তমান হিসেবে লিখবে ধোনি, রোহিত, কোহলি, সব লিখবে, তোমাদের যাকে ভালো লাগে তাকে লিখবে। এর পরের চ্যাপ্টার, মানে টপিক, চ্যাপ্টারই বলা চলে এটা, আরোহমূলক দোষ। এখান থেকে একটা 4 নাম্বার এবছর পড়বেই, অর্থাৎ পড়ে এখান থেকে 4 নাম্বারই পড়ে একটা করে। বছরও তার ব্যতিক্রম হবে না, পড়বে। কি পড়বে দেখে নেওয়া যাক। আরোহমূলক দোষ, এখান থেকে 4 নম্বরের একটি প্রশ্ন আসবে, লিখেই দেওয়া আছে। 1 দাগের প্রশ্ন, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। 1 দাগের প্রশ্ন, ওরই মানে এই দুটো কোশ্চেন যে হলুদ দুটো করা আছে, ওই দুটোকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। কি? আকাশে মেঘের আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো, সুতরাং আকাশে মেঘের আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। এর পরেরটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, যদি আসে এই উদাহরণটা দিয়েই আসবে। টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। এই দুটো প্রশ্ন আরোহ যুক্তি বিচার করতে বলেছে এবং কোনো দোষ থাকলে সেটা উল্লেখ করতে বলেছে। 4 নাম্বারের 2 আসতে পারে, মানে যে কোনো একটা তো আসবে 4 নাম্বার হিসেবে। কোনটা? আকাশে মেঘের আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো, সুতরাং আকাশে মেঘের আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। 2 নাম্বার, টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। এখানেও আবারও বিধিসম্মত সতর্কীকরণ। এছাড়াও আরও প্রচুর উদাহরণ প্র্যাকটিস করবে, কারণ উদাহরণের কোনো সাজেশন হয় না। টিকা লেখো। এই টিকা লেখো থেকে একটা আসে, এবছরও আমার ধারণা আমাদের স্যার বলেছেন এর মধ্যে থেকেই একটা পড়বে। টিকা লেখো। কি দিয়েছেন? মন্দ উপমা যুক্তি বা দুষ্ট উপমা যুক্তি। 2 বহু কারণবাদ। 3 অপর্যবেক্ষণ দোষ। 4 অবৈধ সাম্মানিকরণ দোষ। 5 সহকার্যকে কারণ মনে করার দোষ। আর
6, কোনো অবান্তর অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ। মন্দ উপমাযুক্তি বা দুষ্ট অপমাযুক্তি, বহু কারণবাদ, অপর্যবেক্ষণ দোষ, অবৈধ সাম্মানিকরণ দোষ, সহকার্যকে কারণ মনে করার দোষ, কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ বা গণ্য করার দোষ। এই ছিল আমাদের আজকের সাজেশন পর্ব, দর্শনের সাজেশন। এই কটা প্রশ্ন করলেই রেডি করলেই তোমরা ফাইনালে কমন পাচ্ছ। কিন্তু উদাহরণগুলো এক্সট্রা কিছু কিছু করে রাখবে, তোমাদের যেগুলো মনে হবে সেগুলোই করবে। এই ছিল আজকের সাজেশন। তোমাদের স্যার, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক যা বলবে সেগুলো অবশ্যই পালন করবে। পরে সাজেশন শেষ কথা বলে না, শেষ কথা বলে তোমার পরিশ্রম এবং মেধা। চলে যাব লাস্টের এই অংশে। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এবং উদাহরণগুলো ভালো করে বুঝে করতে শিখে গেলেই তোমরা কমন পাবেই পাবে, এটা ধ্রুব সত্য কথা। এখান থেকে তো কমন পাচ্ছ কোশ্চেনগুলো, কিন্তু উদাহরণগুলো যেমন এইগুলো, আকাশে মেঘের আইবা হলেই হাজার মৃত্যু, এটা তো ঘুরিয়ে দিতে পারে, অন্য কিছু দিয়ে দিল একটা। সেইগুলোই বলছি উদাহরণ। অন্যান্য প্র্যাকটিস করলে, শিখে গেলে, বুঝে গেলে তোমরা সমস্ত কোশ্চেন করতে পারবে। ধারণাটা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবার আগে, এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশান অন্য কোনো সাজেশানে পোস্ট করার সাথে সাথেই যাতে নোটিফিকেশানটা তোমার কাছে সবার প্রথমে পৌঁছায়, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে রাখবে ভিডিওতে যাতে তারাও প্রশ্নগুলো তৈরি করতে পারে, এবং তাদেরকেও শেয়ার করতে বলবে না বন্ধুদের মধ্যে, তারা যেন শেয়ার করতে না ভোলে। এবং প্রত্যেকটি বন্ধুকে বলে রাখবে যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ বহু ইম্পর্টেন্ট ভিডিও, ইনফরমেশন ভিডিও সমস্ত কিছু আসবে। স্কলারশিপের ভিডিও আসতে চলেছে, চোখ রাখো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।